স্বাগত মিসিং ক্লাসে। কেমন শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা, কারা আছে একটু বলতে হবে। হ্যাঁ, কারা আছে একটু বলতে হবে, দেখতে পাচ্ছি কিনা একটু বলতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। রমজানের শুভেচ্ছা। আরেকটা রমজান হয়তো বা পেয়ে গেলাম, তাই তো? যদি ইফতারির আগে না মরি আর কি, তাহলে হয়তো আরেকটা রমজান পেয়ে গেলাম। আমাদের ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আমাদের ক্লাস শিডিউলটা একটু চেঞ্জ হলো আমাদের প্রাকৃতিক কারণে। এটাকে আমি বলি প্রাকৃতিক কারণ। শুনতে পাচ্ছি কিনা একটু বলি। ওকে, এই যে আপনি দেখি আজকে ক্লাসে কতজন জয়েন করে, দেখেছি। ভালো আছে আলহামদুলিল্লাহ। তেরো জন 14 জন আসছেন ক্লাসে, তাই তো? জব সলিউশন যে কোনো কিনলেই হবে। জব সলিউশন যে কোনো একটা কিনলেই হবে। হ্যাঁ, তবে সাধারণত প্রসিদ্ধ হচ্ছে প্রফেসর জব সলিউশন। যদিও টুকটাক ভুল আছে, তো বইয়ে থাকবে এরকম জব সলিউশন বই। সিরাজ মনিরা ভাই, লিটারেচার শিট কি দিবেন? লিটারেচার শিট কি বাকি আছে কোনো কিছু? কোনোটা পরীক্ষা চলছে, লিটারেচার পরীক্ষা চলছে, এই কারণে লিটারেচার বেস নিয়ে আর কোনো কিছু বলছি না। সেগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আমি 2-1 দিনের ভিতরে একটু কাজ করছি ভাই। এত কাজের চাপ রে ভাই, মানে আমি দিশা পিশা পাচ্ছি না। মানে নিজেকে যে একটু সময় দেবো কোনোভাবে। ফিনম জব সলিউশন, হ্যাঁ কিনতে পারো। জব সলিউশন সেম, কোনো সমস্যা নেই, সব সেম। জব সলিউশন তো মানে বিগত বছরের প্রশ্ন, তাই তো? যে আপনার বেসিক বই পড়বে না, মৌলিক যে বই পড়বে না, ও কি জব সলিউশন পড়ে কি কোনোদিন জব হয়? জব সলিউশন পড়ে কখনো জব হয় না, এটা হচ্ছে বাস্তবতা। কেমন? জব সলিউশন পড়ে কখনো জব হয় না, এটা হচ্ছে বড় কথা। জব সলিউশন ক্যান বি এ পার্ট অফ প্রিপারেশন। বোঝাতে চাইলাম, জব সলিউশন হচ্ছে মানে একটা পার্ট হতে পারে, প্রস্তুতির একটা অংশ হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি তো কখনো জব সলিউশন নিয়ে হয় না। আচ্ছা, আমাদের যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে তার ভিতরে একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন। এটা আমরা নিয়ে একটু কথা বলবো। খুবই সহজ, কিন্তু আমাদের বেসিকলি আপনাদের দশম গ্রেড, নবম গ্রেডে আসে না সাধারণত, বা বিসিএস এর প্রশ্নতেও সাধারণত কখনো কখনো দেখা যায় যে কারেকশানে 2-1টা অপশনে এই অংশটুকু দেওয়া যায়। এটার নাম হচ্ছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড, BEDDED, এমবেডেড কোশ্চেন। খাতায় লিখবেন এমবেডেড কোশ্চেন, খাতার মাঝে লিখতে হবে। কি বলেন তো? এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে বাক্যের মাঝে প্রশ্ন করা। এবার লিখে রাখেন, বাক্যের মাঝে প্রশ্ন করা। এমবেডেড কোশ্চেন মানে বাক্যের মাঝে প্রশ্ন করা। 1 নাম্বার পয়েন্ট লাগবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এমবেডেড কোশ্চেনে এমবেডেড, BEDDED কোশ্চেন, এমবেডেড কোশ্চেনে
দুটি ক্লজ থাকবে। এমবেডেড কোশ্চেনে দুটি ক্লজ থাকবে। আচ্ছা 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে এটা এই এমবেডেড শব্দের অর্থ, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট দ্বিতীয় ক্লজ। দ্বিতীয় ক্লজ সব সময় অ্যাসার্টিভ হবে। দ্বিতীয় ক্লজ সব সময় অ্যাসার্টিভ হবে। দ্বিতীয় ক্লজ সব সময় কি হবে? এমবেডেড কোশ্চেনে দুটি ক্লজ থাকবে। এমবেডেড কোশ্চেনে দুটি ক্লজ থাকবে, এটা হচ্ছে প্রথম কথা। এমবেডেড কোশ্চেনে দুটি ক্লজ থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় ক্লজ সব সময় অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ হবে মানে অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার হবে, এই স্ট্রাকচার অনুসারে হবে। এই স্ট্রাকচারে হবে, এই স্ট্রাকচারে হবে। তার মানে এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে বাক্যের মাঝে প্রশ্ন করা। এমবেডেড কোশ্চেন মানে কি বলেন তো? বাক্যের মাঝে প্রশ্ন করা। খুব সিম্পলি আমি বোঝাবো ইনশাল্লাহ। এতটুকু লিখেন আগে, লিখার পরে আমাদের এই টপিকটা মানে ক্লিয়ার করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আগে শুধু এটা লিখবেন, এমবেডেড কোশ্চেন মানে বাক্যের মাঝে প্রশ্ন করা, এটা দিয়ে মূল জিনিস বোঝা যায়। এমবেডেড কোশ্চেনের দুইটা ক্লজ থাকবে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে দ্বিতীয় ক্লজ সবসময় অ্যাসার্টিভ হবে। তার মানে দ্বিতীয় ক্লজে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট হবে। তারপর 3 নাম্বার পয়েন্ট লিখবেন অর্থাৎ লিখবেন বাক্যের মাঝে WH দ্বারা প্রশ্ন করা হলে, বাক্যের মাঝে WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হলে ওই বাক্য সাধারণত ইন্টারগেটিভ হওয়ার কথা, কিন্তু অ্যাসার্টিভ, ওই বাক্য অ্যাসার্টিভ হবে। এতটুকু লিখবেন। লিখার পরে ডান লিখবেন, লিখার পরে ডান লিখতে হবে। আপনাদের এখন চলছে শনি সোমবারে আপনাদের অফিসিয়ালি আপনাদের কোর্স শেষ, ক্লাস রেগুলার করেন না তো। শনি সোম বোধে আপনাদের আশরাফুল স্যারের বলছেন অনেকে আশরাফুল ভাই ক্লাসে আছে, তাই তো? আশরাফুল ভাই যেখানে যে সময় ক্লাস থাকবে এটা আমাকে জানান, ওটা আমি করে দেবো, টাইমটা চেঞ্জ করে দেবো। আরেকটা হচ্ছে আপনাদের আরও কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর ইনশাল্লাহ আমরা ক্লাসে দিব। তবে আগে আমরা এই টপিকটা শেষ করে নিই, কেমন? এই টপিকটা শেষ করে নিই। লেখা শেষ হলে আমরা একটু ডান লিখব। লেখা হয়েছে আমাদের? ওকে। আচ্ছা, এইবার একটু আমার দিকে তাকান, খুব মনোযোগ দিবেন, এই 1% বোঝা যাবে ইনশাল্লাহ। আমি লিখছি হোয়ার, DO, হোয়ার বানানো হয়েছে রে, WSER, হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা, এই নেট সমস্যার কারণে মনে হয় কেটে গেছিল, কেটে যাওয়ার চেষ্টা করছিল আর কি, জোর করে ধরে রাখা হয়েছে। এখন সব ঠিকঠাক আছে কিনা একটু বলে দেন তো আমাকে। এখন ঠিকঠাক থাকলে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। মানে হঠাৎ করে ক্লাস চলাকালীন সময় যদি এমনি নেট চলে যায় তখন বলে একটা ভালো মানুষ খারাপ হয়ে যায় না? মানে কি মানুষ যে পৃথিবীতে আল্লাহ বানাইছে, আল্লাহ ঠিকঠাকই বানাইছে। এখন ঠিক আছে? ইউজ অফ কনজাংশন পরীক্ষায় আসে না, চাকরি পরীক্ষায় ইউজ অফ কনজাংশন বলে কিছু নেই। কনজাংশন এমনি কিভাবে ইউজ করতে হবে এটা আমাদের এমনিতেই পারা যায়, বা কনজাংশন ইউজ করতে হবে এরকম টপিক চাকরি পরীক্ষায় আসে না। এখন ঠিক আছে কিনা একটু বলেন তো, ইয়েস অর নট? আচ্ছা, যেটা বলতেছিলাম এটা লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে।
আচ্ছা হ্যাঁ, আগেরটুকু বুঝছেন, আগেরটুকু বুঝছেন। এটা লিখেন, যেটা লেখা আছে এটা লিখেন, লেখার উপর ডান লিখেন। এটা লিখেন, লেখার পর ডান লিখেন। ট্রান্সফরমেশন সেন্টেন্স যে কোনো একটা বই থেকে পড়ে নেবেন। ট্রান্সফরমেশন সেন্টেন্স হচ্ছে ক্লাস 9-10 এ পড়া, এটা চাকরি পরীক্ষায় মানে ওইভাবে আসে না। তারপরেও যেহেতু আমাদের ক্লাস চলছে, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ট্রান্সফরমেশন আমার কোনো বেচে আমি পড়াইনি। এটা যে কোনো একটা বই থেকে দেখে নিলে হয়, কেমন? সব বই একই একই নিয়ম আছে, যে উইদাউট থাকলে বারবার শেষে করতে হয়, আনলেস যুক্ত করতে হয়। এটা যে কোনো একটা বই থেকে দেখলে হয়। যেটা আপনি বই পড়ে বুঝতে পারবেন সেটা তো আমার পড়ানোর দরকার নেই। এরকম দুই একটা টপিক হয়তো বা স্কিপ করতে পারি আমরা, তবে আমরা যেহেতু ক্লাস চলছে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা বলছি কি, একটু তাকান, আমরা বলছি এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে বাক্যের মাঝে প্রশ্ন করা। যদি প্রথম দিকে তাকান যে হোয়ার ডাজ হি লিভ, এই জায়গাটা কি বাক্যের মাঝে আছে প্রশ্ন করা? হোয়ার ডাজ হি লিভ এই জায়গাটা কি বাক্যের মাঝে আছে? না, বাক্যের মাঝে আছে নাই। তার মানে কোথায় আছে? বাক্যের শুরুতে আছে। যেহেতু বাক্যের শুরুতে আছে তার মানে এটা এমবেডেড কোশ্চেন না। এমবেডেড কোশ্চেন হইতে হলে আমাদের বাক্যের মাঝে প্রশ্ন করা লাগবে। তার মানে আমাদের পরিচিত যে WH ওয়ার্ডগুলো আছে, আমাদের পরিচিত যে WH ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে মাঝখানে প্রশ্ন করা লাগবে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে সাধারণত আমাদের যখন WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়, তখন সেটা কি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, যেমনটা এইখানে হয়েছে। হোয়ার ডাজ হি লিভ যেমনটা এখানে আমাদের ইন্টারগেটিভ হয়েছে। তো এই কারণে আমাদের কিন্তু যখন মাঝখানে বসবে তখন ওটা ইন্টারগেটিভ হবে না। এইটাই হচ্ছে আমাদের কি বলেন তো আমাদের এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন আমরা বলছি কি দুইটা ক্লজ থাকবে, খুব ভালো করে লক্ষ্য করেন। আই ডোন্ট নো, এটা হচ্ছে একটা ক্লজ। আই সাবজেক্ট, ডোন্ট নো হচ্ছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, কি বলেন তো আমাদের ক্লজ পেয়ে গেলাম, প্রিন্সিপাল ক্লজ পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমাদের এই যে হোয়ার থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি বলেন তো, হোয়ার থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ। হোয়ার থেকে শুরু করে এই পর্যন্ত কি বলেন তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে ক্লজ কয়টা পাইলাম? দুইটা ক্লজ। আমি বলছি দ্বিতীয় ক্লজ কখনো ইন্টারগেটিভ করা যাবে না। তার মানে হোয়ার ডাজ হি লিভ এটা হয়নি, কারণ এই সাবজেক্টের পূর্বে ভার্ব চলে আসলে ইন্টারগেটিভ হয়ে গেছে, এটা হবে না। আমরা বলছি কি বাক্যের মাঝখানে যখন প্রশ্ন করা হয় তখন ওটা এমবেডেড কোশ্চেন হয়। বাক্যের মাঝখানে প্রশ্ন করা হলে, বাক্যের মাঝখানে যখন WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন করা হয় তখন সেটা অ্যাসার্টিভ হয়। তার মানে এটা কি বাক্যের মাঝখানে না? বাক্যের মাঝখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে তার মানে কি ইন্টারগেটিভ হবে না? ইন্টারগেটিভ হবে না, কি হবে? অ্যাসার্টিভ হবে। এই কারণে আমাদের এই সেন্টেন্সটা ভুল আছে। সেকেন্ড ওয়ান দেখেন, আই ডোন্ট নো, আমি জানি না। হোয়ার এই পর্যন্ত দেখেন, হোয়ার হি লিভস এটা ঠিক আছে। বাক্যের মাঝখানে হওয়ার পরেও এই যে দেখেন ভার্বের পূর্বে সাবজেক্ট আছে, মানে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকার মানে কি বলেন তো? অ্যাসার্টিভ। ভার্বের পূর্বে সাবজেক্ট থাকার মানে কি? অ্যাসার্টিভ। তার মানে এটা ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে যে এইখানে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন কেন হলো না? আমার প্রশ্ন যে এইখানে প্রশ্নবোধক চিহ্ন কেন হবে? মানে এখানে তো কোনো ইন্টারগেটিভ করা হয়নি, করা হলে হতো। এখন আমরা বলছি কি সেকেন্ড ক্লজ কখনো ইন্টারগেটিভ করা যাবে না। এবার অন্য ধরনের একটা প্রশ্ন দিব। আমি বললাম ডু ইউ নো, ডু ইউ নো তুমি কি জানো? হোয়ার ডাজ হি লিভ, খুব মনোযোগ দিয়ে দেখেন, তুমি কি জানো সে কোথায় বসবাস করে? খুব মনোযোগ দিয়ে দেখেন। তার মানে ডু ইউ নো এটা হচ্ছে আমাদের একটা ক্লজ। ডু ইউ নো কি আমাদের বলেন তো? ক্লজ। আচ্ছা, এখন এটা হোয়ারটা কি মাঝখানে আছে না? মাঝখানে আছে। প্রশ্ন কোথায় করা হয়েছে? মাঝখানে করা হয়েছে। মাঝখানে যদি প্রশ্ন করা হয়ে থাকে, তখন অবশ্যই সেটা এমবেডেড কোশ্চেন হবে। মাঝখানে যদি প্রশ্ন করা হয়ে থাকে তখন সেটা অবশ্যই এমবেডেড কোশ্চেন হবে। এমবেডেড কোশ্চেন যদি হয়ে থাকে তখন সেটা ইন্টারগেটিভ হবে না, তখন সেটা কি অ্যাসার্টিভ হবে। তার মানে এখানে হোয়ার ডাজ যেহেতু আসছে তার মানে এটা হয় নাই, তার মানে এটা ভুল আছে। সঠিক কি হবে বলেন তো? সঠিক আমরা দেখার চেষ্টা করি। তার মানে সঠিক হবে হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। হি লিভস কোথায় বসবাস করে। এখন প্রশ্নবোধক আমরা চিহ্ন দিলাম।
প্রশ্নবোধক চিহ্ন কেন? দুইটা ক্লজ আছে, দ্বিতীয় ক্লজ কখনোই ইন্টারগেটিভ করা যাবে না, বা এমবেডেড কোশ্চেন কখনোই ইন্টারগেটিভ হবে না। তাহলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন কেন দিলাম? কারণ এই যে প্রথম ক্লজটা ইন্টারগেটিভ চিহ্ন, প্রথম ক্লজটা ইন্টারগেটিভ সেন্টেন্স, দুইটা ক্লজ থাকবে, দ্বিতীয় ক্লজটা ইন্টারগেটিভ করা যাবে না। কিন্তু এইটা তো বলা নাই যে প্রথম ক্লজটা ইন্টারগেটিভ করা যাবে না। তার মানে যদি প্রথম ক্লজটা ইন্টারগেটিভ হয় তাহলে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আসবে, আর প্রথম ক্লজটা যদি ইন্টারগেটিভ না হয় তাহলে সেন্টেন্সের শেষে আপনাদের কি বলেন তো, ফুল স্টপ আসবে। আমি আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আমরা একটা কোশ্চেন করি। ক্যান ইউ টেল মি what is your name? your name এটা কারেকশন করেন সবাই, এটা কারেকশন করেন সবাই, বুঝতে পারলে কারেকশন করতে হবে। একজন বলছেন টেক কোশ্চেন ছিল। ভাই আসাদ, এই টেক কোশ্চেন আর্টিকেল এটা জব পরীক্ষার এগুলা জিনিস না। টেক কোশ্চেন ছিল, আর্টিকেল ছিল, তারপরে কি বলে ট্রান্সফরমেশন সেন্টেন্স ছিল, এটা তো জব পরীক্ষার সিলেবাস না। বুঝতে পারলেন? আপনার টেক কোশ্চেন যে কোনো একটা বই থেকে দেখলে আপনার যেহেতু পড়েন তাহলে যে কোনো একটা বই তো থাকার কথা আপনার কাছে, যে কোনো একটা বই থেকে দেখলেই হয়। ট্রান্সফরমেশন যে কোনো একটা সেন্টেন্স দেখলেই হয়, আর্টিকেল যে কোনো একটা বই থেকে দেখলেই হয়। এটা তো চাকরি পরীক্ষার টপিক না রে ভাই। এখন এটা করেন, এখন যেটা করতেছেন এটা করেন। ক্যান ইউ টোল্ড মি, টোল্ড পাইলেন কোথায়? আমি তো ক্যান এর পরে কি বারবার পাস পার্টিসিপল ফর্ম হয় নাকি? ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, হয় নাই। ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, এটা হয়েছে। হোয়াট ইউর নেম ইজ, সবাই করেন। ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ, ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ। ওকে, মিলন মাহমুদ, ওকে। বাকিরা করেন, বাকিরা করেন দ্রুত দেখি। বাকিরা করেন। আচ্ছা, একটা প্রশ্ন লিখছি। I don't know how did I don't know when when will the bus arrive? arrive. I don't know when will the bus arrive. এটা করেন দ্রুত, এটা করেন। ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ। মৌসুমী মধু হয় না, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন কোথায়? কারণ ক্যান ইউ টেল মি প্রথমটা তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। লিমা, জেসমিন আক্তার লিমা, আপনারটা হয়নি, প্রশ্নবোধক চিহ্ন কোথায়? কারণ প্রথম বাক্যটা কি বলেন তো, প্রথম ক্লজটা কি বলেন? প্রথম ক্লজটা কি? প্রথম ক্লজটা আমাদের ইন্টারগেটিভ। আই ডোন্ট নো হোয়েন দ্য বাস উইল অ্যারাইভ। দেখা যাক বাকিরা কি লিখি দেখি। হ্যালো, জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। কি কোন বিষয়ে বলেন তো আবার? কোথায়? আচ্ছা, আপনি আমার ক্লাস শেষ হবে 8টায় বাজে। হ্যাঁ, আপনি ঠিক 8টা 10 আমাকে কল দিবেন।
8টা 10-এ কল দিবেন, দেখি কোথায় সমস্যা। I don't know when the bus will arrive. I don't know when the bus will arrive. When the bus will arrive. Okay. When the bus will arrive. When the bus will arrive. I don't know when the bus will arrive. Exactly. আপনার থেকে পারলাম। তার মানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে আমাদের যে পরিচিত ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে, এই পরিচিত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করে, কি করতে হবে? প্রশ্ন করতে হবে। কোথায়? এমবেডেড যেহেতু শব্দের অর্থ বাক্যের মাঝখানে, এই জন্য বাক্যের মাঝখানে প্রশ্ন করতে হবে। এখন বাক্যের মাঝে অ্যাজ ইউজুয়ালি ডাব্লিউএস ওয়ার্ড থাকলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি, কিন্তু যখন বাক্যের মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তখন আমরা এটা অ্যাসার্টিভ করব। জাস্ট এই কনসেপ্টটুকু। এখন সেন্টেন্সের শেষে প্রশ্ন কখন থাকবে? যদি প্রথম ক্লজটা ইন্টারগেটিভ থাকে, যদি প্রথম ক্লজটা ইন্টারগেটিভ থাকে, তাহলে আমাদের সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি প্রথম ক্লজটা অ্যাসার্টিভ থাকে, তো সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। আমি আশা করে বুঝতে পারলাম। লেখেন এমবেডেড কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন ইবিসি। এমবেডেড কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে লেখেন ইভিসি। এমবেডেড কোশ্চেন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি লিখবেন ইভিসি, মানে এমবেডেড কোশ্চেন ক্লিয়ার। কারো কিছু এমবেডেড কোশ্চেন সম্পর্কে যদি কেউ কিছু বুঝতে না পারি বলি তো, যে কি বুঝতে পারিনি? এমবেডেড কোশ্চেন সম্পর্কে কিছু বুঝতে না পারলে বলি যে কি বুঝতে পারিনি, বলেন ভাই। না আমি ক্লাসে হ্যাঁ ক্লাসে আজকে 11টা, কালকে সকালে 11টা পর্যন্ত ক্লাস। আগামীকাল আসবো ইনশাল্লাহ। ভাইয়া কি বলে উল্টা লাস্টে হলো না কেন? ভাইয়া ইসটা লাস্টে হলো কোনো বুঝতে পারি না। আচ্ছা ক্যান ইউ টেল মি, ওটার উত্তর হবে কি? ক্যান ইউ টেল মি হোয়েন দ্য বাস উইল অ্যারাইভ। ক্যান ইউ টেল মি হোয়েন দ্য বাস উইল অ্যারাইভ। মাঝখানে ইজ নিয়ে কি একটা প্রশ্ন করলেন সিরাজ মুনির, আমি আশা করি বুঝতে পারছেন। মাঝখানে ইজ নিয়ে কি একটা প্রশ্ন করলেন ওটা আমি বুঝতে পারি না, আবার একটু করেন। মাঝখানে ইজ নিয়ে একটা প্রশ্ন করলে ওটা আমি বুঝিনি। ডু ইউ নো এটা কি প্রশ্নবোধক? হ্যাঁ অবশ্যই। মানে কি বলেন ডু ইউ নো এটা প্রশ্নবোধক? এটা যদি এখন জিজ্ঞেস করেন তাহলে কেমনে হবে? তাহলে আপনার আবার নতুন করে কোর্স করা উচিত, একদম প্রথম ক্লাস থেকে করবেন। ডু ইউ নো এটা প্রশ্নবোধক হয় না? অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে এটা চলে আসলো না, ইউ তো সাবজেক্ট। আপনি অক্সিলারি ভার্ব করার জন্য, আচ্ছা আগের বাক্যটা ইজটা শেষে হলো কিভাবে, উইলটা শেষে হলো না কেন? ইজ কোথায় পেলেন? আগের বাক্যে ইজ কোথাও তো ছিল না। যে বাক্যে উইল ছিল সেই বাক্যে ইজ ছিল না, আপনি ইজ কোথায় পেয়েছেন? ক্যান ইউ টেল মি হোয়াট ইজ ইউর নেম, ওইটার কথা বলছি। হোয়াট ইজ ইউর নেম কেন হবে? তো সঠিক উত্তর করো, ক্যান ইউ টেল মি হোয়াট ইউর নেম ইজ। সিরিয়াসলি কেন? এটার উত্তর এটা। তাহলে আমি ব্যাখ্যা করলাম কি জন্য আমাকে বলে মানে মানে এটা খুবই মানে আশ্চর্যজনক ঘটনা। কি প্রশ্ন ছিল বলেন তো? যে আই ডোন্ট নো এরকম ছিল। আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট ইজ ইউর নেম, এটা তো ভুল। তা আমি তো আপনাকে ভুল থেকে সঠিক করতে দিছি। এখানে ইন্টারগেটিভ না, এখানে ইন্টারগেটিভ না, তাহলে মানে এখানে ইন্টারগেটিভ হবে না। তা মাঝখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, মাঝখানে ইন্টারগেটিভ হবে না, তার মানে সঠিক হবে কি? হোয়াট ইউর নেম, ইউর নেম দুইটা মিলায় সাবজেক্ট ইজ, এই তো শেষ।
সাম্মি যেটা বলছিল এটা মনে হয় এবার ক্লিয়ার কিনা সবার বলেন। হোয়াট ইজ ইউর নেম এটারও কথা বলছে। আচ্ছা দ্বিতীয়টা কি ঠিক আছে? না দ্বিতীয়টা ঠিক থাকবে কেন? ওইটা সেন্টেন্স লিখার পরে তো আমি ব্যাখ্যা দিলাম, এরপর ওটা ঠিক থাকবে কেন? ওটা সেন্টেন্স লিখার পরে আপনাদের ব্যাখ্যা দিলাম না, দ্বিতীয় ক্লজ সবসময় অ্যাসার্টিভ হবে। এই সাম্মি ঠিক আছে কিনা বলেন। বাকি সবাই ইজের পরে অন্য শব্দ ছিল না জন্য ইজ শেষে। বুঝছি। ও আচ্ছা, ইজ শেষে তো সাবজেক্টের পরে ভার্ব নাই, আপনি মানে ভার্বের পরে আর কিছু নাই, আর কোথা থেকে কি আনবেন বলেন? আর তো কোথাও কিছু নাই। আচ্ছা দেখেন, যতগুলা টপিক পড়ানো হয়েছে আপনাদেরকে, প্রত্যেকটা টপিক শেষেই ঠিক এই কথাটা বলা হয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে পারেননি কেন বুঝতে পারেননি, ঠিক এইভাবে প্রত্যেকটা টপিক বলা হয়েছে। এই ব্যাচে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে যারা একটা ক্লাসও করেনি। এখন রিভিশন ক্লাসে এসে যদি আমাকে প্রশ্ন দেওয়া হয়, তো কোনো প্রশ্ন তো সলভ করা হবে না। প্রশ্ন সলভ কেন করা হবে? প্রশ্ন সলভ যদি আমি করতে যাই তাহলে আমার আরো মিনিমাম 6 মাস টানতে হবে। দিস ইজ নট রিজন, দিস ইজ নট লজিক্যাল। কারো যদি একান্ত কিছু মনে হয় সেটা ভিন্ন কথা। একটা ছেলে দেখলাম, আপনি দেখেন, আপনাদের একটু কথা বলি, যেমন শি কেম ডাউন দ্য হিল, এই প্রশ্ন করার মানে কি হতে পারে? এই প্রশ্ন করার কোনো মানে হতে পারে না, কারণ এটা সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই অধ্যায়টা যখন আমি পড়িয়েছি তখন এই ডাউন শব্দটা বারবার বলা হয়েছে যে এটা প্রিপোজিশন। সেম জিনিস ডাউন ওয়েন্ট, ডাউন ওয়েন্ট দা ডট ডট কি জানি রয়্যাল গঙ্গা মনে হয়েছিল। এইখানে শব্দ ডাউন শব্দের অ্যাডভার্ব, এটা কখন বলা হয়েছিল? যে এইরকম এক্সাম্পল দিয়েছিলাম আমি, যেমন এই এক্সাম্পলটাও বিগত বছরের প্রশ্ন আমি সলভ করেছি। যে প্রশ্নটা আমি ক্লাসে সলভ করিয়েছি, যে প্রশ্নটা আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, ওই প্রশ্নের উপর তো আমি আপনার রিভিশন ক্লাস দিব না। রিভিশন ক্লাস হবে যদি কোনো টপিক বুঝতে পারিনি, এবং কেন বুঝতে পারিনি এটা বলতে হবে। কারণ আমার তো এই জিনিসগুলো বিস্তারিত ক্লাসে আলোচনা করা হয়েছে, রিভিশন ক্লাসে তো আমি বিস্তারিত আলোচনা করব না। একজন বলছে একটা সিম্পল একটা এক্সাম্পল এই বলেন, যেমন আই নো, দেখেন আই নো দ্য ম্যান ড্যাশ I saw him earlier. I saw him, ঠিক সেম। আপনাদের ওই যে বলছেন যে গ্রুপে পোস্ট করছে, গ্রুপে পোস্ট কেন এক প্রবণতা, গ্রুপে পোস্ট আমি অ্যাডমিনদেরকে না করে দিয়েছি। গ্রুপে পোস্ট করলে প্রশ্ন দিয়ে একদম সেম পড়ে যায়, প্রশ্ন তো আমি সলভ করতে পারবো না রে ভাই। এখানে দেখেন, এখন যেই ছেলেটা এই প্রশ্নটা দিছে, তার মানে আপনার কি মনে হয় ও রিলেটিভ প্রোনাউনের ক্লাস করছে? এখন আমাকে বলছে যে এখানে হু হবে নাকি হুম হবে। আপনারা যারা ক্লাস করছে রেগুলার একটু বলেন তো। আমাকে বলছে যে ভাই এখানে হু হবে না হুম হবে, তারপরে আমি বাধ্য হয়ে উত্তর দিছি যে এখানে হুম হবে। এরপরে প্রশ্ন করছে এখানে হুম কেন হবে, তখন আমি বলছি আপনি বিস্তারিত ক্লাস দেখেন। যেই ছেলেটা এই সিম্পল একটা প্রশ্ন পারেনি, তার মানে ও ক্লাস করেনি। শীত থেকে প্রশ্ন দেখছে, মনে হচ্ছে যে এটা পারি না তো বলে দিই। কারণ আমাদের ইথিক্স আমরা যতটা চিন্তা করি এতটা মানে উপরে আমাদের না, এটা হচ্ছে বাস্তবতা। আর আপনি কষ্ট পাইলে ওটা মানতে হবে, কিচ্ছু করার নেই। এখন আপনি দেখেন, আমি কি বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন যখন আপনি করবেন তখন এই অংশটা আগে দেখবেন না, পরে কি দেখবেন সাবজেক্ট এবং ভার্ব আছে কিনা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে কি অবজেক্ট, তার মানে সাবজেক্ট এবং ভার্ব আছে। সাবজেক্ট প্লাস ভার্ব যদি, ভার্বের যদি সাবজেক্ট পেয়ে যায় তার মানে কি দরকার হয়? অবজেক্ট দরকার হয়। অবজেক্ট হিসেবে কখনো হু বসে না, হুম বসে। এই প্রশ্ন আমি এখন কেন ব্যাখ্যা করতে হবে বলেন? যৌক্তিকতা আছে? যৌক্তিকতা নেই। সুতরাং ওই প্রশ্ন সলভ করা হবে না, লেকচার শিট থেকে আপনি প্রশ্ন উড়াই দেবেন বা বই থেকে প্রশ্ন, ওটা সলভ করা হবে না। আপনার রিভিশন ক্লাস হবে, আপনি কোন টপিক বুঝতে পারেননি, ওটা কেন বুঝতে পারেন এটা বলতে হবে।
কারণ আপনি যদি বুঝতে না পারার পিছনে যথেষ্ট কারণ থাকতে হবে। এমন হতে পারে আমার যে আমি হয়তো একটা জিনিস আলোচনা করতে যে মুখ দিয়ে হয়তো বা স্লিপ অফ দ্য টান হতে পারে, যেখানে হু বলার কথা এখানে আমি হয়তো বা হুম বলে ফেলছি, যেখানে হুচ বলার কথা এখানে আমি হয়তো বা হুজ বলে ফেলছি, যেখানে জেরান্ড হওয়ার কথা ওইখানে আমি মানে মানে হয়তো বা আমি ওখানে পার্টিসিপল বলে ফেলছি। আপনাদের হাস্যকর কিছু প্রশ্ন করে দেখাই। টোটাল 26টা প্রশ্ন ছিল, আপনি নিজেই হাসবেন। রিডিং লেখেন, রিডিং ইজ আ গুড হ্যাবিট। গুড হ্যাবিট একজন প্রশ্ন করছে বেচের, আপনাদের বেচের। এখানে রিডিং একটা বইয়ের রেফারেন্স দিছে, ওই বই হচ্ছে ভার্বাল নাম দেওয়া। তো আমার প্রশ্ন মানে আমার ক্লাস যে করছে এই প্রশ্নটা আমিও করাইছি, এখানে রিডিং জেরান্ড। এখন এটা যদি আমাকে ব্যাখ্যা দিতে হয় তাহলে আপনাদের আবার নতুন করে মানে এই পার্টিকুলার ব্যক্তি থেকে বলছি, তার আবার নতুন করে ভর্তি হওয়া উচিত না? আবার নতুন করছে, এরপরে আপনাকে বলে আরো কোশ্চেন দেখে একদম মানে আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন। লেখছে এইরকম একটা, নামটা মনে নেই, রহিম হ্যাড হিজ কার ডট 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 ক্লিন। আপনাদের পড়াইছিলাম না যে হেড আমাদের কি বলেন তো, এরপরে আমাদের যদি পজিটিভ ভার্ব হিসেবে হেড ব্যবহৃত হয় তখন ভার্বের বেস ফর্ম হয়। তাই কোনো একটা বইয়ে, বইয়ের নামটা আমি বলছি না, কোনো একটা বইয়ে টু ক্লিন দেওয়া, টু ক্লিন দেওয়া। আপনি যখন কোর্স করতে আসবেন তখন শতভাগ আস্থা থাকতে হবে। আপনাকে যখন আমি কোনো কিছু পড়াই, আমার ইংরেজি বই দেখলে আপনার মাথা মস্ত ঘুরে যাবে। বুঝাতে পারলাম? এত মানে একটা টপিক যখন পড়াই তখন আমার যত সোর্স থেকে যত নলেজ আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করা হয়, যেন আপনার কোনো নতুন করে আবার কোনো বই কাটতে না হয়। তো এখন কোনো একটা বইয়ে, পার্টিকুলার বইয়ে টু ক্লিন দেওয়া, এখন এটা টু ক্লিন কেন হলো, এটা এই প্রশ্ন কি ব্যাখ্যা দেওয়ার কথা? সেকেন্ড ওয়ান হচ্ছে আবার দেখাই, এরকম একটা প্রশ্ন ছিল যেমন ডু ইউ, না হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড, ফিনিশড রিডিং, রিডিং অবলিক রিড, রিডিং অবলিক রিড। ওনার প্রশ্ন হচ্ছে যে এরপরে হ্যাভ ইউ ফিনিশড রিডিং কেন হলো, রিড কেন হলো না? প্রথম কথা হচ্ছে এটা নন ফাইনাইট ভার্বের অধ্যায়ে আমরা পড়াইছি যে কিছু কিছু ভার্ব আছে এদের পরে আমাদের কি হয়, ভার্বের শেষে আইএনজি হয়, জেরান্ড হয়। এবং এটাও পড়াইছি যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের শেষে একটা ভার্বকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। তো এখন এই প্রশ্নটাকে আমার এখানে সলভ করার কথা, এই কারণে অধিকাংশ প্রশ্ন সলভ করা হয়নি, এই কারণে অ্যাপ্রুভ করা হয়নি। রিভিশন ক্লাস যেটার উপর হবে একটু শুনেন, রিভিশন ক্লাস যেটার উপর হবে, যতগুলা টপিক আলোচনা করা হয়েছে দেখেন এই কোন টপিকে আমার আপনি কোনো কিছু বুঝতে পারেন কিনা। বুঝতে না পারলে প্রথমে আপনাকে ক্লাস দেখতে হবে। আমি আপনার কোনো টপিক যদি আমি ক্লাসে আলোচনা করে থাকি তাহলে ওটা রিভিশন ক্লাসে আলোচনা করা হবে না। কেন করা হবে না? তার যুক্তি হচ্ছে রিভিশন ক্লাসে তো খুব অল্প সময় করে করব। হ্যাঁ, যদি আপনি মনে হয় যে ভাই আপনি ক্লাস করেও এই জিনিসটা ভালো বুঝতে পারেন, তখন ওটা আমি বুঝাই দিতে বাধ্য। এইটা সবার জন্য, যারা লাইভ ক্লাস করে তাদের খুব বেশি সমস্যা থাকার কথা নয়। আরেকটা মেজর প্রবলেম ছিল যে পার্টস অফ স্পিচের উপরে, কি বলেন তো, পার্টস অফ স্পিচের উপরে সমস্যা হয়। পেড এবং পিএবিসি সূত্র ফেলতে পারেন না। পেড এবং পিএবিসি সূত্র ফেলার জন্য কোন জায়গাটায় সূত্রটা পড়বে এটা আগে বুঝতে হবে। এখন এটা আমার যে ক্লাস, এই ক্লাস করার পরে আপনার মানে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি এই সূত্র দিয়ে তো সবকিছু পারবেন না, একটা সূত্র দিয়ে সবকিছু পারবেন না। কোনটা পারা যাবে ওটা মানে আগে চিন্তা করতে হবে, আগে ধরতে হবে। এই ধরার কাজটা আমি করে দিতে পারবো না এই জায়গা থেকে। এটা আপনাকে বিগত বছরের প্রশ্ন দেখে সেট আপ করতে হবে যে হ্যাঁ এই জায়গায় ফালানো যায়, এই জায়গায় ফালানো যায় না। যেমন একটা এক্সাম্পল বলি, এই যে মানে এই প্রশ্ন মনে হয় কে বলছিল, আসাদ করছিল বা কেউ একজন করছিল মনে হয়। যেমন উই ডোন্ট সি মনে হয় এরকম ছিল, এর লিখলাম উই ডোন্ট সি হিজ লাইক এগেইন। দেখেন লাইক এগেইন, উই ডোন্ট শো হিজ লাইক এগেইন। হ্যাঁ, এই জায়গায় প্রশ্ন হচ্ছে, এই জায়গায় প্রশ্নের নাউন কেন হলো? এখন এই জায়গায় পেড এবং পিএবিসি সূত্র আপনি যদি না ফেলতে পারেন তাহলে আমার এটাকে আমার ব্যর্থতা বলেন। পেড এবং পিএবিসি সূত্র কি ছিল? পেট, দেখেন পেট বলতে কি বলেন তো, পিতে পসেসিভ, পিতে প্রেপোজিশন, তাই তো? তাহলে আমরা পসেসিভ পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে পেডের সর্বশেষটা, পেডের কি বলেন তো সর্বশেষটা,
তার মানে এটা হচ্ছে সর্বশেষ। আর PABCর কি বলেন তো, একদম প্রথমটা। তা আমাদের এই জায়গায় দেখেন PABC খুব ভালো করে লক্ষ্য করেন। পিতে কি পাংচুয়েশন, এই যে পাংচুয়েশন পাইছি, এতে কি অ্যাডভার্ব ছিল না? তো অ্যাগেইন শব্দটা তো অ্যাডভার্ব, অ্যাগেইন শব্দটা তো অ্যাডভার্ব, এটা তো আপনি জানেন না। এখন এই জানানোর কাজটা তো আমি করে দিতে পারবো না। অ্যাগেইন শব্দটা অ্যাডভার্ব, তার মানে এই যে পেড এর পি এবং এগেইনটা হচ্ছে অ্যাডভার্ব। পেড এবং PABCর মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? নাউন হয়। দ্যাট ইজ ওয়াই লাইক শব্দটা কি বলেন তো, নাউন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমাদের এইটা কেন নিলেন না? এটা প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি পাংচুয়েশন কেন নিলেন না? আমরা বলছিলাম, মনে আছে একটা এক্সাম্পল দিছিলাম, যেমন দ্য ভেরি ভেরি এক্সিলেন্ট পারফরমেন্স অফ দ্য বয় সারপ্রাইজড আস। তা আমরা সারপ্রাইজড কেন নিলাম না, অফ কেন নিলাম? খুব মনোযোগ দিতে হয় ক্লাসে যখন কথাগুলো বলা হয়। অফ কেন নিলাম? কারণ PABCর প্রথমেই যেটা পেয়ে যাবে এটা নিতে হবে। পেড এর সর্বশেষ যেটা পাইবো এটা নিতে হবে, PABCর প্রথমে যেটা পাইবো এটা নিতে হবে। বুঝতে পারলাম? PABCর প্রথমে যেটা পাইবো এটা নিতে হবে। এই যে PABCর প্রথমে পেয়ে গেছি। আরো কিছু কোশ্চেন আছে, দেখেন এগুলো আপনাদের কোশ্চেন পর্যালোচনা। দেখেন আই নো বেটার, এটা আমার এখনো মনে আছে পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে 3 নাম্বার ক্লাসে আমি পড়াইছি। এটা পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায়ে 3 নাম্বার অথবা 2 নাম্বার ক্লাসে পড়াইছি। খুব ভালো করে বলা ছিল যে আমাদের যে এই বেটার শব্দটা হচ্ছে কি বলেন তো, আমাদের অ্যাজেটিভ। বেটার শব্দটা কি? অ্যাজেটিভ। এখন যদি অ্যাকশন ভার্বের পরে অ্যাজেটিভ থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবং আরেকভাবে শিখেছিলাম, যদি ভার্বকে কেউ মডিফাই করে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এখন আই নো বেটার, বেটার শব্দ কাকে মডিফাই করছে? আই কে নাকি ভার্বকে? ভার্বকে। ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব। এটা গ্রুপে ছিল, আমি অ্যাপ্রুভ করিনি। আই নো বেটার, বেটার শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। আমরা বলছিলাম অ্যাজেটিভ যদি অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ থাকে, অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ থাকে, অ্যাকশন ভার্বের পরে যদি অ্যাজেটিভ থাকে তখন ওই অ্যাজেটিভটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। বুঝাতে পারলাম? এটা এটা ক্লাসে এইরকম আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম ওইখানে। যেমন এরকম ছিলাম, আরেকটা এক্সাম্পল দিয়েছেন এরকম, যেমন হি ইজ ওয়েল, হি ইজ ওয়েল। এটাও ক্লাসে অধ্যায় মানে পজিশন অফ পার্টস অফ স্পিচ অধ্যায় ডিরেক্টলি এই প্রশ্নটা ছিল। হি ইজ ছিল না, এটা অন্য একটা নাম ছিল। তাহলে হি ইজ ওয়েল, ওয়েল শব্দটা তো সাধারণত কি বলেন তো? অ্যাডভার্ব। ওয়েল শব্দটা কি? সাধারণত অ্যাডভার্ব। আমরা বলছিলাম কি, যদি লিঙ্কিং ভার্বের পরে, যদি লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি থাকে বলেন তো? লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে, লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো শি ইজ ভেরি ওয়েল, ভেরি ওয়েল। লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তখন আমাদের কি হয় বলেন তো? লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তখন সেক্ষেত্রে কি হয় বলতে পারবেন? হি শি ইজ ভেরি ওয়েল। একটা ওয়ার্ড থাকলে, একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ। যদি দুইটা ওয়ার্ড থাকে তখন দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। এটা W2 আর এটা W1। দ্বিতীয় অ্যাডজেক্টিভ, পূর্বেটা অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। তো এটা তো ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে সাম্যের মনে হয় একটা প্রশ্ন ছিল এরকম, এবং খুব সম্ভবত হচ্ছে কোথায় থেকে? আপনার প্রফেসরের বই থেকে, যে বইয়ে তো আপনার মোটামুটি মানে হাজার হাজার ভুল আছে। প্রশ্ন হচ্ছে এক জায়গায় সি দেওয়ার পরে ভার্বের শেষে আইএনজি কেন হলো, আর এক জায়গায় সি এর পরে ভার্বের বেস ফর্ম হলো। এটা নন ফাইনিট ভার্বে আমি আলোচনা করছি, নন ফাইনিট ভার্বে আমি আলোচনা করেছি। এবং আমি এখানে এই কথাটা বলছি কিনা না মিসিং ছিল এটা আমি জানি না। আমি বলছি যে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, যেমন আই সি হার, যদি এরকম প্রশ্ন আসে, দুইটা এক্সাম্পল আমাদের খুব স্পষ্টভাবে বোঝা যায়। ওই দুটো এক্সাম্পল শিটে দেয়া আছে, দেখবেন। আই স অথবা আই স হিম সে সো, এরকম কিছু একটা আমি তাকে এইটা এরকম বলতে শুনলাম, তার মানে আমি বলতে শুনছি, আমি সরাসরি মানে শুনে ফেলছি আমি। আচ্ছা, পূর্ণাঙ্গ কাজ বোঝাতে। আর আই সো হার মনে হয় এন্টার দ্য রুম, এরকম কিছু একটা শুনছিলাম। এই দুটো এক্সাম্পল বাদে আমি বলার চেষ্টা করেছি যে বাকি যদি সি এর পরে কোনো ভার্ব থাকে তাহলে আপনি ভার্বের শেষে আইএনজি করে দিবেন। আমি এই যে আপনাদের মানে বলছি যে আপনারা এই বলছেন এই বলে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। বুঝতে পারলেন? বলেন, বুঝতে পারছেন কিনা? মানে আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি যে আপনারা এই করছেন এই করে
প্রিপোজিশন একটা ওয়ার্ড নাউন সবার চলে গেল। আচ্ছা আচ্ছা, অ্যানাদার কি চলে যায়, সামনের কোশ্চেন চলে যায়, সামনের কোশ্চেন চলে যায়, সামনের কোশ্চেন চাইবে আমারগুলো আনসার। আচ্ছা সামনের প্রশ্নটা ই তো চলে যায়। না আমি তো সেটাই বললাম যে আপনার আপনার ধরেন আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনার যত বড় প্রশ্ন আছে এই প্রশ্ন তো আমি সলভ করে দিতে পারবো না, কোয়াইট ইম্পসিবল। আপনার নিয়ম টপিক অনুসারে বিগত বছরে হিউজ প্রশ্ন সলভ করানো হয়েছে এবং যতটুকু সামর্থ্যের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করা হয়েছে। রিভিশন ক্লাস মানে প্রশ্ন সলভ ক্লাস না, রিভিশন ক্লাস মানে হচ্ছে আপনার টপিক যদি কোথাও সমস্যা থাকে ওই টপিক নিয়ে কথা বলা হবে, নট কোশ্চেন সলভ, টপিক সলভ। আমি কি বোঝাতে পারলাম? তা সুতরাং এটা নিয়ে কথা বলবি। রিভিশন ক্লাস মানে হচ্ছে আমাদের নট প্রশ্ন, কোশ্চেন সলভ, কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো আমার চোখে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। তারপরেও আমার প্রশ্নগুলো যেমন এই যে আজকে চোখে যেগুলো চোখে পড়লো, এই যে ক্লাসে ঢুকের আগে যে কটা দেখলাম, এই যে কটা চোখে পড়লো এই কটা আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমাদের আরেকটা ছিল আপনাদের যে একটু গ্যাপ দিয়ে যেন ক্লাস নেওয়া হয়, রিভিশন ক্লাসটা যেন একটু গ্যাপ দিয়ে নেওয়া হয়, একটু সময়ের জন্য যেন নেওয়া হয়। আমাদের টোটাল হচ্ছে আমাদের টোটাল কয়টা লেকচার পড়াইলে মানে 22টা মান হয়, তাই তো? 22টা লেকচারের উপরে টোটাল আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে কটা বলছেন আমি বলে দিছি। টোটাল 22টা লেকচারের উপরে 3টা রিভিশন ক্লাস নেওয়া হবে, 3টা রিভিশন, 3টা অথবা 2টা। প্রিপোজিশনের 2টা বেসিক ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস 2টা অ্যাড করে দেওয়া হবে আজকেই। প্রিপোজিশনের 2টা বেসিক ক্লাস নেওয়া হয়েছে, এই সব বেচে এই 2টা ক্লাসই নিয়েছে, এছাড়া প্রিপোজিশনের উপরে কোনো ক্লাস নেই। আর আপনাদের যেটা প্রাণের দাবি, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আরেকটা হচ্ছে টেক কোশ্চেন, আরেকটা হচ্ছে আমাদের কে জানি বললো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেক কোশ্চেন। আর কিছু আছে এটা বলেন তো আমাকে, একটু কমেন্ট করেন তো এখন। ট্রান্সফরমেশন অফ টেক কোশ্চেন, আর কিছু আছে বাকি ছিল একটু বলেন। আর্টিকেল, আচ্ছা ঠিক আছে, যান আর্টিকেলও দিলাম, যান আর্টিকেল যদিও চাকরি পরীক্ষার প্রশ্ন, ইউজ অফ কনজাংশন পরীক্ষার কোশ্চেন না, আর্টিকেল ঠিক আছে, আর্টিকেল দিয়ে দিছি আমি। আচ্ছা, অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হেড টু ওয়াইজ কেন ওয়াইজ কোন পার্টস অফ স্পিচ? এখন আপনি চিন্তা করেন অবস্থা, এবার সামনে চিন্তা করেন, এইবার কিন্তু আমি আপনার উপর রাগ করতেছি। হেড টু এর পরে তো ভার্বের বেস ফর্ম হয় রে ভাই। এই যে হেড টু, তাহলে কি শিখছেন তাহলে এতদিন? হেড টু, হ্যাভ টু, হ্যাজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, এখানে ওয়াইজ মানে ভার্ব। এটা আপনার এটা যদি আপনি বলেন প্যাড এবং পিএবিসির নিয়ম, তাহলে প্যাড এবং পিএবিসির নিয়ম এই জায়গায় পড়লো। আমি টপিক দেখতেছিলাম, আর কি মানে কারো কিছু বাকি আছে কিনা? না, এই কারণে আপনাদের এই যে দেখেন, এই যে আপনি সাম্মি বলছেন, এই যে আরেকজন দেখেন উত্তর দিয়ে দিছে, প্রিপোজিশন নিয়ে ঝামেলা হয়, প্রিপোজিশন নিয়ে। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি তো বললাম, তার মানে বাকি আপনাদের দাবি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল, আর কি টেক কোশ্চেন। ওকে, তারপরে এখন একটু বলতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল, আর কি ভাই একটু বলতে হবে, আরো কিছু বাকি আছে কিনা, একটু বলতে হবে। হ্যাঁ, ভাইয়া বাটফোর দিয়ে কোশ্চেন আসে, আচ্ছা ঠিক আছে, যান বাটফোর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে, এইগুলো জানা, ঠিক আছে। ওকে, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব আপনি মানে ক্লাস করেন, ভার্বের ক্লাস করেন। ট্রানজিটিভ যেটা হয়ে গেছে সেটা না, আর কি বাকি আছে সেটা বলেন। ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের ক্লাস তো হয়েছে ভাই। ট্রানজিটিভ মানে ভার্বের পরে অবজেক্ট থাকবে। টু ধরে কেমনে ভাবছিলাম, আরে সাম্মি, হ্যাঁ সাম্মি, হ্যাভ টু তো একটা জিনিস আলাদা। সাম্মি যে কি বলেন, কি জানি বলতেছিলাম আমি, কার জানি কমেন্টে পড়তেছিলাম, ভুলে গেলাম। ও, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের অবজেক্ট থাকবে না সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব।
ট্রানজিটিভ ভার্বের পর ইট ব্যবহার করা যাবে, সেম ওয়ার্ড এজ ডিফারেন্ট আরেকটা ক্লাস নিয়েন, সেম ওয়ার্ড এর যদি আরেকটা ক্লাস নিতেন। পিন পয়েন্ট এরর প্রেপোজিশনটা প্রবলেম হয়, প্রেপোজিশনটা প্রবলেম করে। প্রেপোজিশন আপনাদের বেচে পড়াইছে তো, আগামী বেচ থেকে প্রেপোজিশন পড়ানোই হবে না। এই যে নতুন যে গ্রামার বেচ শুরু হয়েছে না, ওখান থেকে প্রেপোজিশন পড়ানোই হবে না, কারণ এত পরিমাণ ক্লাস এত অল্প পারিশ্রমিকে মানে আমার জন্য আমার মধ্যে জুলুম হয়। ঠিক আছে, প্রেপোজিশন একটা ক্লাস নেবো, জান। মৌসুমী মধু, মৌসুমী মধু, ওকে। আর কার কোথায় পিন পয়েন্ট ইরর মানে হচ্ছে পিন পয়েন্ট ইরর এবং কারেকশন, এটা হচ্ছে সকল গ্রামারের সম্মিলন, এটা গ্রামারের কোনো টপিক নয়। এবং পিন পয়েন্ট ইরর এবং কারেকশনের জন্য আমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আচ্ছা বাট ফর, আনলেস, আনটিল, টিল, এগুলো একটু প্রবলেম হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আনটিল, আনলেস এগুলো পড়াইছি। আনলেস দেখেন, আনলেস, আনটিল, টিল এগুলো পড়ানো হয়েছে রাইট ফর্মস অফ ভার্বের। বাটফোরটা পড়ানো হয় নাই। বাটফোর মানে খুবই সহজ, তারপরে আমি বলে দেবো না, ক্লাসে এটা নোটিশে রাখলাম। তার মানে রইলো আমাদের কাছ থেকে যেটা পাইলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেক কোয়েশ্চন, আর্টিকেল, এতটুকু বাটফোর চারটা। আরো কিছু কারো কিছু কিছু? আচ্ছা, এখন যারা উপস্থিত আছেন আমাকে বলেন তো যে আপনাদের মানে এই যাবৎকালে যতগুলো টপিক পড়ানো হয়েছে কোন টপিকে সমস্যা আছে বলেন, এখন বলেন। কারণ যারা মানে এই ক্লাস করবে না তাদের কাছ থেকে তো মতামত নিয়ে লাভ নেই। একটু বলেন তো দেখি, শোনেন। এত ছোট্ট মাথায় কি ধরে? বাংলাদেশটা যে মানে বাংলাদেশের চাকরি পাওয়া যে এত কঠিন, এই বাস্তবতা বুঝতে পারলে রে ভাই, তখন ছোট মাথাটাকে কম্পিউটার বানাইতে হবে। একটু বলেন তো, একটু মন্তব্য শুনেন। আপনারা ওই যে আসাদ একটা কথা বলছে, ভাই মনে হয় সবাই রাগ করছে। আমি এই রাগ নিয়ে একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই শিক্ষণীয় একটা কথা বলবো ইনশাল্লাহ। কারো কোনো টপিকের সমস্যা আছে কিনা? একজন লিখছেন স্বাধীন সাহা, প্রণয়নে কি সমস্যা? প্রণয় তো ক্লাস নেওয়া হয়েছে, প্রণয়নে কি সমস্যা সেটা বলতে হবে। করলে আমাদের সাহা প্রণয়নে কি সমস্যা বলেন। শোনা একটা কথা বলি ভাই, আমার প্রাণের দাবি আখির কথা ডুয়োর ডাই বেছে নিয়ে ভাবছি। হ্যাঁ, আসলে আমি একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। তার মানে আপনাদের যেটা পাইলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, টেক কোয়েশ্চন, আর এটা জানে কি বাট ফর, আর প্রেপোজিশন নিয়ে একটা ক্লাস, প্রেপোজিশন নিয়ে। ঠিক আছে, এই ক্লাসগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, এখন রাগের বিষয় আসি। আমি যদি কখনো রাগ করতে হয় সেটা যদিও করি, এমন না যে বিষয়ে আমি কারোর প্রতি রাগ করি না, যেহেতু এটা আমার প্রফেশন, এটা করেই এই আপনাদেরকে পড়ানোটাই হচ্ছে আমার প্রফেশন। আপনাদেরকে পড়ানোর মাধ্যমে আমার রুটি রুজি, আমার ফ্যামিলি সব কিছু মানে ডিপেন্ডস অন ইট এবং মেনি আদার থিংস। তা সুতরাং এই জায়গায় রাগ করার কোনো প্রশ্ন আসে না। এবং প্রত্যেকটা ব্যাচ শেষ করার সময় আমার কাছে এটা মনে হয়, কোনো ব্যাচের কোনো স্টুডেন্ট যেন মন থেকে এটা না বলতে পারে যে ভাই আমাদের সার্ভিস খুব কম দিছে। আমি
যে অনেকেই বলে যে ভাই ফোন ধরে না, আপনারা জানেন কিনা আমার ফোন রিসিভ করতে করতে আমার মাথা পেন হয়ে যায়। বুঝতে পারলাম, আমার ফোন রিসিভ করতে মানে এত ফোন আসে, মানে ফোন রিসিভ করতে করতে আমার মাথা পেন হয়। এরপরেও দেখবেন ইনবক্সে নক দিয়ে বলি ফোন ধরেন না, ফোন ধরলে ফোন ধরেন না, কি বলবেন। আর রাগ করার বিষয়টা হচ্ছে যদি কখনো করি সেটা হচ্ছে আল্লাহর সাথেই করি, আমি এমনিতেই করি, ওনার সাথে একটা আলাদা সম্পর্ক আছে। আবার কতক্ষণ রাগ করার পরে আবার চিন্তা করি যে আমার তো রাগ করার কথা না, বরং ওনার রাগ করার কথা আমার উপরে, তখন আর থাকে না। আমি মানুষকে ক্ষমা করি দুইটা দিক থেকে। একটা হচ্ছে কি জানেন, আমি এত অন্যায় করি, আমাকে আল্লাহ এত নিয়ামত দিছে, টাকা পয়সা বলেন, মানুষ হিসাবে বানাইছে, একজন মুসলিম হিসাবে বানাইছে, বাবা মা দিছে, ভাই বোন দিছে, কিছু না কিছু যোগ্যতা দিছে, এই অক্সিজেন দিচ্ছে প্রত্যেকদিন, এত কিছু দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে মানে আমার ওনাকে যে কিছু দেয়ার আছে, আমি তো কিছু দিচ্ছি না, কিন্তু উনি রাগ করছে না। এটা যখন আমার ফিল হয়, এবং আমি চিন্তা করি আমার একটা বেচগুলোতে আমি ছেলেমেয়েদেরকে তো হয়তো ওইরকম কিছু দিতে পারিনি ওই তুলনায়, তাহলে উনি এত কিছু দেওয়ার পরে যদি রাগ না করে, তাহলে আমি সিম্পল এগুলো দিয়ে আমি রাগ কিভাবে করি? না, এটা হয় না। কিন্তু আমারও যেহেতু সীমাবদ্ধতা আছে, আমিও যেহেতু মানুষ, কারণ যে আপনারা মানে আপনারা জানেন যে আপনাদের বেচ আমি বাধ্য হয়েছি যে অন্য সময় দেওয়ার জন্য, এবং নতুন বেচ শুরু মানে আপনাদের সাথে যে কথা বলছি, একটু নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে আবার 10টায় আবার নতুন ক্লাস, নতুন বেচের ক্লাস। আপনাদের সাথে বাধ্য হয়েছে আমি যে নতুন অল্টারনেটিভ ডেতে আপনাদের ক্লাস দেওয়ার জন্য আমি বাধ্য হয়েছি। তা সুতরাং এটা মনে রাখার কোনো ওয়ে নেই যে ভাই হয়তো বা আমাদের উপর রাগ, এটা কারো উপরই হয় না আমার, সত্যিকার অর্থে এটা কারো উপরে। কারণ ওই যে আমি চিন্তা করি যে আমাকে সৃষ্টি করতে আল্লাহ এত পরিমাণ দিয়েছে, এত, উনি তো আমার সাথে রাগ করে না, তাহলে মানুষকে তো আমি খুব বেশি কিছু দেই না, এই সেন্স থেকে কারোর সাথে কোনো রাগ নেই। হ্যাঁ, তবে ধরেন একটা জিনিস আমি আপনাকে দিছি, ওই জিনিসটা ওখানে আছে, আপনি বলছেন এটা আবার দেন, আমি তো একবার দিয়েছি আপনাকে, তখন এটা আমার প্রতি জুলুম হয়। বোঝাতে পারলাম? যেমন এই যে স্বামীর যে প্রশ্নটা, যেমন হেয়ার টু ওয়াইস কেন হলো, এটা যদি আরেকটু চিন্তা করতো, এটা আমি বলে দিছি তো এটা ও আবার ভুল করবে, এটা ও আবার ভুল করে কি, এটা নিয়ে যদি নেটে কাটাকাটি করতো, অথবা আরেকজনের কাছ থেকে পরামর্শ নিত, অথবা আরো নিজে যদি চেষ্টা করে এই ভুলটা ধরতে পারতো, তো ওর মনে থাকতো যে হেড টু তো আমাদের ভার্বের পরে তো আমাদের মানে হেড টু 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 এর পরে তো ভার্ব হয়, ভার্বের বিশ্রম হয়। আমি কি বোঝাতে পারলাম? এইখানে দাঁড়ায়া আপনাকে যা কিছু বলা হয়েছে, আপনাকে কোনো গল্প বলা হয়েছে, আপনাকে আমার প্রেম সম্পর্কে বলা হয়েছে, আপনাকে আমার ফ্যামিলি ঘটনা বলা হয়েছে, প্রত্যেকটা ঘটনা বলা হয়েছে আপনাকে কোনো না কোনোভাবে শেখা দেওয়ার জন্য। আমি এত বড় শিক্ষক না, কিন্তু আমার চেষ্টা, আমার বিশ্বাস যেটা, যে মানুষকে মানুষ মানে অ্যাটলিস্ট কিছু না কিছু নেয়ার মতো আমার কাছে আছে, কিছু না কিছু দেওয়ার মতো মানুষকে আমার কিছু আছে। আমি বোঝাতে পারলাম? আর এই ভুল ধারণাটা রাখা খুবই যেমন ওই যে সিরাজাম মুনিরা বলছে যে একটু সময় দিলে আমাদের জন্য রিভিশন ক্লাসটার জন্য সুবিধা হয়, তখন আমি চিন্তা করলাম যে 5 দিন করে যদি সময় দেওয়া হয় মানে থাকবে না। আজকে আপনারা জানেন যে আমি ট্রান্সলেশন বেসের সর্বশেষ ক্লাসের আগের ক্লাস নিয়ে ট্রান্সলেশন বেসের ক্লাস ছিল 2 জন অথবা 3 জন, সর্বশেষ ক্লাস। এইভাবে যদি আপনাদেরকে এইভাবে দেওয়া হয়, তা ক্লাসে সর্বশেষ 2 জন বা 3 জন থাকবে, কারণ আপনি আপনাকে চিনেন সর্বোচ্চ আমার কোর্সে 3 মাস ধরে তো, আর আমি আপনাকে চিনি গত 13 বছর ধরে, কারণ গত 13 বছর ধরেই আমি আপনাদেরকে উল্টাই পাল্টাই। বোঝাতে পারলাম? তা সুতরাং এখানে যেটা বলা হয় প্রত্যেকটা কথা কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো সময় মিলাবেন যে আপনার জন্য ভালোর জন্য বলা হয়েছে। আজকের ক্লাসে আমরা এমবেডেড কোশ্চেন সম্পর্কে কথা বললাম। আজকের ক্লাসে আমরা আপনাদের যে প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম এটার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আজকের ক্লাসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কি কি পড়াবো, আর কি কি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস আলোচনা করার চেষ্টা করলাম, সিদ্ধান্ত নেওয়া হলো যে রিভিশন ক্লাস মানে কি, আপনাদের যে রিভিশন ক্লাসটা হবে এই রিভিশন ক্লাসটা মানে কি। আমি আশা করে বোঝাতে পারলাম। আমার আজকের মেসেজটা কি ক্লিয়ার কিনা বলেন? এমসি লেখেন, মেসেজ ক্লিয়ার।
বলেন। একজন এসে, আমি আপনার কাছ থেকে ক্লাস করানো শিখি। অনেক শিক্ষক আছেন। ডু অর ডাই বেস নিয়ে আমি চিন্তা ভাবনা করবো, কিছু বলতে পারছি না, কিছু বলতে পারছি না আমি। সময় খুব কম। এগুলো রেকর্ড দিয়ে দিবেন ভাই। হ্যাঁ, ক্লাস অলওয়েজ রেকর্ড থাকবে, লাইফ টাইম। আমি যতদিন থাকি, গ্রুপ যতদিন থাকে, লাইফ টাইম ক্লাস রেকর্ড থাকবে, নো ওরি। এই সাম্মি, কিসের সরি? পাগল, সরি বলতে হয়? সরি বলে কাকে? যখন দূরত্ব অনেক বেশি থাকে তখন সরি বলে মানুষ। আমি বিলিভ করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার আত্মার কানেকশন, সুতরাং এখানে সরি বলে কোনো কিছুর জায়গা নেই। ওকে, মেসেজ ক্লিয়ার? কি বলে বলেন? তুহিন, আপনার কোশ্চেনগুলো ঠিক আছে, দেখা হবে। রিলেটেড হলে আনসার দেওয়া হবে না, আর রিলেটেড না হলে আনসার দেওয়া হবে না। ঠিক আছে, ওকে। আজকের মধ্যে এটাই পর্যন্ত। আমাদের নেক্সট ক্লাস যেটার উপরে হবে, নেক্সট ক্লাস হবে বাট 4 এবং আর্টিকেল, এটার উপরে। ও আচ্ছা, আর্টিকেল ছিল। বাট 4 এবং আর্টিকেল এটার উপরে হবে। আর্টিকেলের যে কঠিন বা কিছু মানে হয়তোবা জিনিস আছে যেটা হয়তোবা বুঝতে যদি সমস্যা হয়, ওই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। নেক্সট ক্লাসটা হবে আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। কালকে প্রথম রোজার দিন, তো কালকে একটা ক্লাস অলরেডি আছে, তো কালকে ক্লাস নিতে যাচ্ছি না। শনিবার, রবিবার, শনিবার, তাই তো? আপনাদের ক্লাসটা শনিবার দিচ্ছি। শনিবার কত? সন্ধ্যা 7টাতেই, শনিবার সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবার বলছি, রিভিশন ক্লাস মানে কোশ্চেন সলভিং ক্লাস না, মাইন্ড ইট। রিভিশন ক্লাস মানে আপনি যেই প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা হয়তো আপনি কোনো না কোনো লেকচারে পেয়ে যাবেন, কোনো না কোনো লেকচারের টপিকের সাথে কানেক্টেড হয়ে যাবেন। আমি কি বোঝাতে পারলাম? ওটা আমার সাধ্যের বাইরে, ওটা আমার প্রতি জুলুম করা হবে। ঠিক আছে, না রেকর্ড ক্লাস দেওয়ার রেকর্ড মানে ভাই যে টপিকগুলো প্রবলেম বললো সেইগুলো, ওকে। আচ্ছা, ডুয়েটা বেস নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ভাই, শনিবার 10টায় মনে হয় ক্লাস দেওয়া হয়েছে। হ্যাঁ, শনিবার 10টায় হচ্ছে আপনার ঈদের। শনিবার 10টায় কাদের ক্লাস দেওয়া হয়েছে? শনিবার 10টায় কাদের ক্লাস দেওয়া হয়েছে বলেন তো একটু, এনি বলেন তো। শনিবার 10টায় কাদের ক্লাস দেওয়া হয়েছে একটু বলেন তো ভাই। শনিবার 10টায় কাদের ক্লাস দেওয়া হয়েছে ভাই একটু বলেন। এনির প্রশ্নটা চাচ্ছি। শনিবার আপাতত 10টায় তো কাদের ক্লাস থাকার কথা, শুক্রবার, শনিবার। ওকে, দেখা যাক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।